ব্রাদার্স এন্ড সিস্টার্স, ওয়েলকাম টু সায়েন্স দাদা। এই ভিডিওতে ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। আজকে সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করব। এর আগে একটি সেট দিয়েছি, অবশ্যই দেখে নিও। এখানে আমি অনেকগুলো কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারে কোন প্রশ্নগুলো আসছে, কোন প্রশ্নগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, তার উপরে একটা অ্যানালাইসিস ভিত্তিক কোশ্চেন। অবশ্যই এখানে প্যাটার্ন রয়েছে, প্রচুর প্যাটার্ন রয়েছে। কোন প্যাটার্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো মন দিয়ে কনসেপচুয়াল বুঝবে। হ্যাঁ, চলো প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেলস অ্যানালাইসিস করব। তোমাদের এই পরীক্ষায় নাম্বার থাকবে 35, টোটালটা এমসিকিউ আকারে হবে প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর, 0.06900-তে কটি সার্থক সংখ্যা রয়েছে? ইংলিশে বলে সিগনিফিকেন্ট নাম্বার বা সিগনিফিকেন্ট ডিজিট। এই দেখো সিগনিফিকেন্ট ডিজিটের প্রশ্ন কিন্তু নিট এবং জেইতেও আসে। এক্ষেত্রে দেখো সিগনিফিকেন্ট ডিজিট অনেকে বলে যে বুঝি না বা পারি না। দেখো সিগনিফিকেন্ট ডিজিট কিন্তু খুবই ইজি একটা পার্ট। এখানে মেনলি কনসেপ্ট কাজ করে কীরকম, যে প্রথম দেখো শূন্যর আগে আমরা অনেকেই বলি যে জিরোর আগে এই ধরো একটা সংখ্যা লিখলাম, ধরো এখানে লিখলাম 0, তো এই যে সামনের 0 এটা কিন্তু কোনো রকম কাজ করে না সিগনিফিকেন্ট নাম্বারের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা 0 অর্থাৎ কোনো সংখ্যার পরে যদি 0 বসে সেটাকে কিন্তু আমরা গুরুত্ব দিই। তো সিগনিফিকেন্টের পলিসি বা নাম্বার সিস্টেম কিন্তু তাই হয়। চলো এই অঙ্কটা বুঝো, একদম সোজা মনে হবে। সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু আসার চান্স এই পরীক্ষাতে প্রবল রয়েছে। দেখো 2014-তে এই প্রশ্ন এসেছিল এবং এই প্রশ্নগুলো কিন্তু যেই নিটেও আসে। হ্যাঁ, সেক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ থাকে। দেখো এক্ষেত্রে দেখো কোশ্চেনের প্যাটার্ন বলতে কোশ্চেনের ডিজিটগুলো চেঞ্জ থাকে, প্যাটার্ন তো একই। দেখো ওই দেখো 0 পয়েন্ট কি আছে, দেখো 0.06900, এই হচ্ছে তোমার কোশ্চেনটা রয়েছে। তুমি চিন্তা করো, চলো কালার চেঞ্জ করে বুঝবো। দেখো এই ক্ষেত্রে এই যে দেখো এই যে 0, এটার কোনো ভ্যালু নেই, এটার কোনো ভ্যালু নেই। দেখো প্রথমত এই যে সংখ্যা 4টে আছে, এই সংখ্যা 4টে কিন্তু আমাদের এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কয়টা সংখ্যা আছে দেখো, 6 আছে, 9 আছে, 0 আছে, 0 আছে, 1টা 2টো 3টে 4টে, অর্থাৎ দশমিকের পরে এই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই, কারণ এই দেখো এখানে নর্মাল সংখ্যার আগে 0, সেটা তো কোনো ভ্যালু নেই। তো এই যে 4টে সংখ্যা, এই 4টে সংখ্যা কিন্তু গুরুত্বপূর্ণ। এই কারণে বলবো যে এখানে সিগনিফিকেন্ট নাম্বার, অর্থাৎ যদি বলি সার্থক সংখ্যা কটা, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার বলবো 4টি। অনেকে এটা নিয়ে কনফিউশনে ভোগে যে সিগনিফিকেন্ট নাম্বার কি, অনেকভাবে অনেক জায়গায় বোঝার চেষ্টা করে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে পারে না। কিন্তু কনসেপ্ট একদম ইজি, প্রথম বিষয়গুলো বাদ দাও। দেখো এখানে গুরুত্বপূর্ণ 4টে সংখ্যা, যে কোনো সিগনিফিকেন্ট নাম্বার হবে 4। পরীক্ষার ক্ষেত্রে দেখা গেলো যে 6-এর বদলে 8, 9, 10 বা অন্য কোনো ডিজিট দিতে থাকবে। কিন্তু এই ক্ষেত্রে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি অবশ্যই নামিয়ে দিয়ে আসতে পারবে। তার জন্য বলছি ফিজিক্স কনসেপচুয়াল পড়ো। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো এটার সলিউশন তুমি এখানে পাবে। দেখো এই যে সার্থক সংখ্যা রয়েছে 4টি, হয়ে গেল। নেক্সট, এবার দেখো যদি a ডট বি ইকুয়ালস টু a ক্রস বি হয়, তাহলে a এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? দেখো a ভেক্টর এবং b ভেক্টর ইকুয়ালস টু a ক্রস বি হয়, তাহলে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যবর্তী কোণ আমাদের নির্ণয় করতে হবে। দেখো ক্লাস 11-এ ফিজিক্সে তোমাদের একটা ভেক্টরের চ্যাপ্টার আছে, আর ক্লাস 12-এ ম্যাথমেটিক্সে অনেকগুলো 4-5টার উপরে চ্যাপ্টার রয়েছে ফিজিক্সে। এবার ম্যাথমেটিক্সে ভেক্টরের চ্যাপ্টার রয়েছে, তাই ভেক্টর অবশ্যই ভালো করে সলভ করো। এই টপিকটা আমি এর আগের ভিডিওতে বলছি যে যেই নিট বা তোমাদের বোর্ড এক্সামের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখো এখানে a ক্রস বি এবং হায়ার স্টাডিজ, সেটা বিএসসি করো এমএসসি করো, সেখানে কিন্তু ভেক্টরের কনসেপ্ট তোমার লাগবে। বা ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমার ভেক্টর যে কন্ডিশন রয়েছে সেটা কিন্তু লাগবে, তাই অবশ্যই কনসেপচুয়াল পড়ো। প্রথম কন্ডিশন দেখো a ডট বি, তুমি নর্মালি কি বলবো? দেখো a ডট বি মানে কি? দেখো ডট প্রোডাক্ট আমরা কি বলি, যে ডট প্রোডাক্টের সিস্টেম কি হয়? দেখো ডট প্রোডাক্ট অর্থাৎ a ক্রস বি, a ডট বি, এটার মানে কি হয়? এটার মানে হচ্ছে কি হয়, এ বি কস থিটা হয়। এটা তো আমরা জানি, প্রত্যেকটা অঙ্ক ভেঙে করো, তাহলে এ বি কস থিটা হয়। আর a ডট বি মানে এ বি কস থিটা। আর এদিকে দেখো আছে কি বলতো, মডুলাসের মধ্যে আছে কি বলতো, মডুলাসের মধ্যে আছে হচ্ছে a ক্রস বি। তাহলে এটার মানে কি হতে পারে? দেখো a ক্রস বি মানে কি, a ক্রস বি ভেক্টর সাইন আমরা লিখতে পারি এ বি, বলো এ বি সাইন থিটা। বাস হয়ে গেল আমাদের। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন আর দ্য কোশ্চেন, দেখো কোশ্চেনের শর্ত অনুসারে আমাকে কি বলছে যে a ডট বি, অর্থাৎ দেখো কালার চেঞ্জ করি, দেখো এই পার্টটা এবং এই পার্টটা ইকুয়াল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই যে দেখো এই পার্টটা আর এই পার্টটা কি হচ্ছে আমাদের ইকুয়াল। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এ বি কস থিটা ইকুয়ালস টু লিখবো কিরকম, এ বি সাইন থিটা। কনসেপ্ট ক্লিয়ার করো, বুঝতে পারলে? এ বি কস থিটা ইকুয়ালস টু কি বলছে, যে এ বি সাইন থিটা আমাদের হয়ে গেল। এবার কি করবো, উভয় পক্ষে আমাদের এ বি কেটে দাও, কারণ এটা তো গেল। এবার বাকি থাকলো কি আমাদের, দেখো কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা থেকে গেল, তাই কি না? কস থিটা ইকুয়ালস টু সাইন থিটা, দ্যাটস ইমপ্লাই অবভিয়াসলি উই ক্যান সে দ্যাট সাইন থিটা ডিভাইডেড বাই অবভিয়াসলি উই ক্যান সে হোয়াট ইজ, দেখো কস থিটা ইকুয়ালস টু কি বলতে 1। বা এটাকে আমরা ইকুয়ালিটির আকারেও নিয়ে আসতে পারি। দেখো এখান থেকে কি পাচ্ছি, ট্যান থিটা ইকুয়ালস টু কি পাচ্ছি 1। আর ট্যান থিটা 1 কখন হবে, ট্যান 45 এর মান কিন্তু আমরা বলতে পারি 1, বা বলতে পারি ট্যান পাই বাই 4। ওকে, ট্যান পাই বাই 4 এর মান 1 হয়, বা ট্যান 45 এর মান 1 হয়। অর্থাৎ এখান থেকে যদি আমরা চিন্তা করি যে আমাদের কি আসছে, তুমি চিন্তা করো এখান থেকে এই দেখো থিটা, আর এখানে কি আসছে বলো তো, এখানে আসছে কত পাই বাই 4, অর্থাৎ থিটা ইকুয়ালস আমরা পাচ্ছি
π/4। বাস এখানে দেখো π/4 কত নম্বর অপশন আছে, ডিতে আছে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে পরীক্ষাতে এই ধরনের অনেক সময় প্রশ্ন দেয়। এবার কথা হচ্ছে এখানে এ ডট বির বদলে এ ডট বি অনেক সময় দেখা যায় a-b ফর্মেও দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো কোনো সময় দেখা যাবে যে এদের মধ্যবর্তী কোণের একটা কন্ডিশন দিল, হয়তো বলে দিচ্ছে যে এদের রেশিওটা কি, অনুপাত কি, সেই একারও প্রশ্ন হতে পারে। এর আগের সেটে কিন্তু আমরা এরকম একটা অঙ্ক করেছিলাম, প্রিভিয়াস সেটে কিন্তু এসছে এরকম। চলো দেখো অ্যান্সার শিটটা দেখো, এইভাবে করবে তোমরা। চলো ক্লিয়ার, একটা অ্যান্সার বুঝলাম। তো প্রথমত কনসেপ্ট বুঝিয়ে দিলাম, তারপর তোমার যদি একটা ফ্রেশ নোট দরকার হয় ফ্রেশ নোট এখান থেকে করে নিতে পারো। ওকে, এরপর চলো, হ্যাঁ এটাই বলবো যে প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং নোট নিয়ে চিন্তা করবে না, আগে বোঝো ভালো করে, বুঝতে পারলে এমনি করতে পারবে। আর সেক্ষেত্রে যে নোটেরটা আছে, নোটটা স্পেশালি তোমাকে পরবর্তীকালে প্রোভাইড করে দেওয়া হবে। তো প্রথমত বোঝো, কোশ্চেনগুলো দেখবে ভালো লাগবে। চলো নেক্সট কোশ্চেন 3 নম্বর বলছে, দেখো সমভরের দুটি কণা বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত 1:2। কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান হলে ওদের বেগের অনুপাত কত হবে সেটা নির্ণয় করতে হবে। অঙ্কটা দেখতে যতটা ভয়ানক ততটা ভয়ানক কিন্তু এখানে না। দেখো প্রথমত বলছে যে তাদের অভিকেন্দ্র বল, আমাদের চিন্তা করতে হবে যে অভিকেন্দ্র বলটা কি, বলো তো কি অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বলটা কি আমাদের সেটা নির্ণয় করতে হবে। দেখো অভিকেন্দ্র বল যেটা, সেটা হচ্ছে কি, সূত্র বলে যে mv²/r, mv²/r সেটা হচ্ছে অভিকেন্দ্র বলের ফর্মুলা। তাহলে আমরা লিখবো mv² কি লিখবো আর। দেখো mv² এটা মনে রাখবা, mv²/r, mv²/r সেটা হচ্ছে অভিকেন্দ্র বলের ফর্মুলা। এবার চিন্তা করে এখানে কয়টি পদার্থ আছে, দুটি পদার্থ। তাহলে প্রথম পদার্থের ক্ষেত্রে আমি চিন্তা করে নিলাম যে এখানে বেগটা হচ্ছে v1 এবং ব্যাসার্ধটা কি বলতো, ব্যাসার্ধটা হচ্ছে r1 হলো। এবং দ্বিতীয় পদার্থের ক্ষেত্রে আমি চিন্তা করবো কি mv² কি লিখবো বলতো, এটি ক্ষেত্রে লিখবো r2। এবার কথা হচ্ছে আমি এক্ষেত্রে দেখো, আমি প্রথমতই এখানে কি করলাম যে এমটা ইকুয়ালি রাখলাম। কেন, এখানে দেখো প্রশ্নই বলে দিচ্ছে সমভরের, অর্থাৎ ইকুয়াল। মাসটা কি বলছে, ইকুয়াল, মাসটা বলছে ইকুয়াল। দেখো এখানে কন্ডিশনে পাবে যে সমভরের, তার মানে ভরটা দুজনের ক্ষেত্রে সমান, তো ভর কেটে গেল এক্ষেত্রে। তো আমাদের এখানে থাকছে কি, দেখো v1²/v2² থাকবে। তো দেখো এই যে v আর v1 যেটা আছে সেটা এদিকে নিয়ে আসলাম, আর এদিকে আমাদের থাকছে r1/r2², r1/r2 থাকলো। এবার চিন্তা করো এই যে r1 এবং r2 মান কত আছে, 1:2, তাহলে উপরে লিখবো 1, নিচে লিখবো 2 হলো। আর এখানে দেখো আছে স্কোয়ার ফর্মে, তাহলে এখান থেকে আমরা এভাবে আনতে পারি, দেখো v1/v2। ওকে, v1/v2। এই দেখো এই পার্টটা, অর্থাৎ এখানকার স্কোয়ারটাকে যদি উঠিয়ে দিই তাহলে এই সাইডে আসলে কি হবে, দেখো এখানকার স্কোয়ারে যে স্কোয়ারটা, এই স্কোয়ার এখানে আছে, এখানে আছে, এই স্কোয়ারটা উঠিয়ে দিলে কি হবে, এই সাইডে আসলে কি হবে, √এর ফর্মুলা নেবে, অর্থাৎ √1/2 হয়ে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি কিরকম, 1 লিখতে পারি, তাই না, 1 অর্থাৎ এটাকে লিখতে পারি 1:√2। কনসেপ্ট ক্লিয়ার হলো? তাহলে আমাদের এখানে কত নম্বর অপশন মিলছে, এ নাম্বার অপশন মিলছে। চলো একবার উত্তরটা দেখে নাও, ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। দেখো তাই লিখলাম অভিকেন্দ্র বল mv²/r, দুটি কণারই ভর সমান হয়, কি বলবো mv1²/r1। এই দেখো, তো কেন বলছি যে সমভর, দেখো এখানে প্রশ্নতে বলা আছে, দেখো সমভর অর্থাৎ এই দেখো সমভর, অর্থাৎ এক্ষেত্রে বলছে যে mv1², ভালো করে বুঝবা, অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্যাটার্ন এটা, mv2², তাই তো। এই দেখো এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এই দেখো সমভর হওয়ার জন্য এটা কেটে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? সমভরের জন্য কেটে গেল, তাহলে ফ্যাক্টর করছে কি এখানে শুধুমাত্র v1 আর v2। কনসেপ্ট ক্লিয়ার? চলো দেখো নেক্সট পার্টে এই অ্যান্সারটা দেখো, এইভাবে করলাম 1/√2 আসলো হয়। এবার আছে দেখো 4 নম্বরটা, সুষম গতিতে চলন্ত একটি বস্তুর উপর কি বলেছে যে একটি নেট শূন্য বল ক্রিয়া করে, একটি নেট বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, কোনোটাই নয়। অ্যাকচুয়ালি দেখো সুষম দেখো ভালো করে কনসেপ্টটা বুঝবে, এটা থিওরিক্যাল কোশ্চেন। সুষম গতিতে চলন্ত মানে তার কি বলতো, গতিটা এক্ষেত্রে ফিক্সড আমি বলতে পারি, সুষম একটা লেভেলের হারে চলছে, একটা স্পিডে চলছে। তো সেই ক্ষেত্রে কি হয়, তার যে নেট বল হয়, নেট বল মানে তার ক্ষেত্রে যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা কি হয়, আলটিমেটলি 0-তে কনভার্ট হয়। অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। কি হচ্ছে, তার ফোর্সটা কি হচ্ছে, ফোর্সটা হয়ে যাচ্ছে 0, যেহেতু তার কি হচ্ছে গতিটা সেক্ষেত্রে কিন্তু ফিক্সড, তাই না। ফিক্সডের ক্ষেত্রে একই হবে, দেখো একটি নেট শূন্য কাজ করে, অর্থাৎ নেট শূন্য বল ক্রিয়া করে। নেক্সট 5 নাম্বার বলছে অভিকর্ষীয় তলে, আচ্ছা ক্লিয়ার করি, এই প্যাটার্নটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্নের মধ্যে পড়ে। হ্যাঁ, এই যে 5 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন, তো মিস করবা না এই যে প্যাটার্নটা, অবশ্যই খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো লক্ষ্য করো, অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্ত অবস্থায়, তাই তো প্রশ্ন বলছে কি যে অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু h দূরত্ব অতিক্রম করার পরে ভি গতিবেগ লাভ করে। বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ 2v হবে। তার মানে এখানে বলে দিচ্ছিল যে h উচ্চতা, মনে করো এই জায়গাটায় কোনো একটা পদার্থ আছে, এখান থেকে ধরো এখান থেকে এই যে দূরত্বটা, ভালো করে খেয়াল করো, এই যে দূরত্বটা এখান থেকে এই দূরত্বটা আমি ধরে নিলাম যে h।
ঠিক আছে, সেটা হচ্ছে মুক্তভাবে নিচের দিকে পড়ছে, এই যেরকম এরকম পড়ছে, দেখো এই যেরকম পড়ছে, এই যেরকম পড়ছে, এরকম পড়ছে, কনসেপ্ট ক্লিয়ার, উপর থেকে নিচের দিকে পড়ছে। এবং এখানে বলে দিল যে তার গতিবেগটাই বললো কি, গতিবেগ দেখো এখানে কন্ডিশন গতিবেগ 2v একটা কন্ডিশন বলে দিল। আচ্ছা এক্ষেত্রে কত দূরত্ব, এই যে যখন গতিবেগটা 2v ওর পেলো, বললো যে এখান থেকে কোনো একটা পদার্থ এরকম নিচের দিকে ফেলে দিলাম এবং গতিবেগ বাড়তে 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 এখানে কি হলো 2v একটা গতিবেগ সে পেয়ে গেলো। তো সেই ক্ষেত্রে টোটাল কতটা দূরত্ব অতিক্রম করলো সেটা বের করতে হবে, অর্থাৎ টোটাল হাইট, অর্থাৎ উপর থেকে যদি নিচে পড়ে তাহলে আমরা কি টোটাল হাইট, অর্থাৎ এখান থেকে যে নিচের দিকে পড়ছে, এই যে নিচে উপর থেকে যে নিচের দিকে পড়ছে, এই দেখো এই যে দেখো পেনটাকে ফেলে দিচ্ছি উপর থেকে, এই উপর থেকে নিচে বলছে তার টোটাল হাইট অর্থাৎ টোটাল উচ্চতা কত সেটা আমাদের এক্ষেত্রে বের করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার চলো আমরা অঙ্কটা করি। দেখো প্রথমতই আমরা একটা ফর্মুলা জানি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু কি জানি বলো তো 2gh বলে একটা ফর্মুলা জানি। কখন আসে বলো তো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এই ক্ষেত্রে বলে দিচ্ছে স্থির অবস্থা। স্থির অবস্থা বলতে কি হবে, দেখো সূত্রটা অ্যাকচুয়ালি এরকম ছিল, ইউ স্কোয়ার প্লাস 2gh বলে একটা ফর্মুলা ছিল। তো স্থির অবস্থা মানে কি, দেখো এখানে বলছি স্থির অবস্থা, তার মানে কি বলবো, ইউ ইকুয়ালস টু 0। তো দ্যাটস ইকুয়ালস টু বলতে পারি কিরকম, যে এখানে 0 বসাও, এখানে দেখো 2gh, দেখো ফর্মুলেশন একই রকম, তাহলে 2gh বলে একটা ফর্মুলা পাচ্ছি আমরা এখানে, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 2gh। কনসেপ্ট ক্লিয়ার? না তাহলে এখান থেকে দেখো আমরা প্রথমত লিখে নেবো যে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2gh বলে একটা পার্ট আমি লিখে নিলাম। ওকে, এবার দেখো এখান থেকে যদি আমরা এইচ এর মানটা বের করি, অর্থাৎ এইচ ইকুয়ালস টু আমাদের কি থাকছে, এইচ ইকুয়ালস টু থাকছে দেখো ভি স্কোয়ার বাই 2g, রাইট? এটা থাকছে, দেখো এই যে এইচটাকে ফিক্স করো, এই 2gটাকে এইদিকে নিয়ে যাও, তো আমাদের এটাই হচ্ছে। তো গতিবেগ যখন 2v, তার মানে ভেলোসিটি বলছে কি, ভেলোসিটি এই ক্ষেত্রে বলছে যে 2v তে ইনক্রিজ হচ্ছে, বললাম না গতিবেগ ডাবল, এই যে এখানে দেখো গতিবেগ 2v আছে, যদি এরকম হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব কষ্ট কি হবে, তাহলে অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করবো, অর্থাৎ এইচ লিখবো আর ভি এর জায়গায় কি লিখবো, দেখো এই ভি এর জায়গায় দেখো 2v লিখবো, কি লিখবো, গতিবেগ 2v তে ইনক্রিজ হয়ে গেছে, তাহলে গতিবেগের যে আমরা কি লিখবো 2v, তাই তো 2v, অর্থাৎ 2v এর উপরে স্কোয়ার করবো, 2 নিচে লিখবো 2g, দ্যাটস ইকুয়াল টু লিখবো, দেখো এটা স্কোয়ার আছে তাহলে 2 2 4 হবে, আর এখানে ভি স্কোয়ার হবে, এখানে হবে 2g হবে, দেখো এটা কাটলে 2 থাকছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা দেখো কত পাচ্ছি, এখানে লক্ষ্য করে দেখো যে কাটাকাটি করলে কি সুবিধা হবে না, কাটাকাটি না করাটাই বেটার। তো দেখো উপরে থাকছে 4v স্কোয়ার বাই 2g, হ্যাঁ এটা একটা ফর্মেশন নিয়ে আসতে হবে, দেখো এখানে এইচ ফর্মেশন যেহেতু উত্তর আছে, তাহলে 4 লেখো, ডট লেখো, ভি স্কোয়ার বাই লেখো 2g, দেখো ভি স্কোয়ার বাই 2g, লক্ষ্য করো কোনো একটা জায়গায় আমি দেখো কালার চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে পারবো, দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু 2g, অর্থাৎ এইচ ইকুয়ালস টু দেখো ফর্মেশন, দেখো এইচ ইকুয়ালস টু কি আছে, দেখো ভি স্কোয়ার বাই 2g, এই দেখো এইটাই হচ্ছে, এই জায়গাটা এখন রিপ্লেস হবে কি এই পার্টটা, দেখো এইচ মানে হচ্ছে কি ভি স্কোয়ার বাই 2g, লক্ষ্য করো এইচ ইকুয়ালস টু কি হচ্ছে ভি স্কোয়ার বাই 2g, অর্থাৎ এই যে ভি স্কোয়ার বাই 2g এর জায়গায় কি হবে এখন এইচ রিপ্লেস হবে, তাহলে এখানে লিখবো 4, এখানে লিখবো এইচ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই পার্টটা কি ছিল, এই পার্টটা ছিল কি, দেখো এই পার্টটা আগে ছিল কি, আগে আমাদের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আমরা এটা এইচ ড্যাশ চিন্তা করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? আমাদের এইচ ড্যাশ সমান সমান কি বেরোচ্ছে, দেখো এইচ ড্যাশ সমান সমান এখানে বেরোচ্ছে কি 4h, তাহলে বলছে 4h। এবার বলো কোন অপশন মিলছে, অবশ্যই এ নাম্বার অপশন মিলছে। কনসেপ্ট ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা এটা সলিউশন বের করলাম। এবার চলো পরের প্রশ্নে যাচ্ছি, এই দেখো 4h, দেখো সলিউশন, দেখো নোট করলে করো, স্ক্রিনশট নিলে নাও। ওকে, নেক্সট তারপরে বলছে দেখো 6 নম্বরটা বলছে কি যে কৌণিক ভরবেগ হলো মেরু ভেক্টর, তারপরে বলছে কি অক্ষীয় ভেক্টর, না বলছে যে ভেক্টর পুনরিণ, অবশ্যই কৌণিক ভেক্টর মানে কি, দেখো কৌণিক ভরবেগ মানে এই যে কৌণিক ভেক্টরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কি এক রকমের অক্ষ, মানে একটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু অ্যাক্সিস অনুসারে কিন্তু সেটা ঘুরছে, তাই না? তাহলে অবশ্যই বলবো অ্যাক্সিস মানে অক্ষীয় ভেক্টর, তার মানে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। নেক্সট চলে আসছে দেখো পরের প্রশ্নে, অক্ষীয় ভেক্টর হলো। নেক্সট 7 নম্বর বলছে কি 65800.20 রাশিটির তাৎপর্যপূর্ণ অঙ্ক হলো, তাৎপর্যপূর্ণ অঙ্ক কতগুলো হবে সেটা আমাদের বের করতে হবে। তাৎপর্যপূর্ণ সংখ্যা চলো হালকা মার্ক করে দেই, আমাদের কতগুলো আসছে, এবার তুমি মুখোমুখি করে দিতে পারো, দেখো এই করে তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাহলে এটা 1টা 2টো 3টে 4টে 5টা, অর্থাৎ 5টা হবে, বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। তো চলো দেখো বি নাম্বার 5টি হয়ে গেলো, রাইট। চলো নেক্সট প্রশ্ন আসছে, দেখো 5 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু একটি ঘর্ষণবিহীন কপিকলের পাশে ঝুলছে। আচ্ছা, কপিকলের উপর কার্যকর ওজন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তার মানে 5 কেজি এবং 2 কেজি ঘর্ষণবিহীন কপিকলের পাশে ঝুলছে, মানে চিন্তা করো একটা কপিকল বলতে এরকম কোনো একটা জায়গা থেকে হয়তো এরকম কোনো জায়গায় ঘুরছে, কোনো একটা 5 কেজি বা 2 কেজি সাইজের বল, 5 কেজি সাইজের বল হতে পারে, বা আর একটা হয়তো কপিকল থেকে আরেকটা কি হচ্ছে 3 কেজি সাইজের একটা বল ঘুরছে, যাই ঘুরছে ঘর্ষণবিহীন কপিকল, মানে এটা কোনো ফ্রিকশন নেই, কোনো রকম ফোর্স এই ক্ষেত্রে লাগবে না, মানে মিউটিভ এই ক্ষেত্রে লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের কপিকলের উপর কার্যকর ওজন কত? আচ্ছা, আমরা জানি ওজন ইকুয়ালস টু কি লিখতে পারি, যে কপিকলের ক্ষেত্রে কি বলি, টানের ব্যাপারটা বলি, টান বলতে টি, দেখি না, এই ক্ষেত্রে দেখো দুটো বস্তু বলছে, অর্থাৎ 2t এই ক্ষেত্রে টান কাজ করবে। কনসেপ্ট ক্লিয়ার? এই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি যে 2t বলতে 2, আর টান বলতে কি, দেখো প্রথম বস্তুর ভর m1, তারপরে বলছে যে দ্বিতীয় বস্তুর ভর m2, তারপর বলছে কি ডিভাইডেড বাই প্রথম বস্তু, এটা কিন্তু দেখো ফর্মুলাতে তোমাদের মধ্যে আছে m2.g পেলাম। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলো এই ক্ষেত্রে? এইবার দেখো এটা হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাতে পুট করার পরে আমরা কি করবো, দেখো 2 ডট কেন 5 কোথায় পেলাম, দেখো 5 বসিয়ে দাও,
তারপরে কত আছে দেখো, এখানে আছে কত 3, তো বসিয়ে দাও 3, তারপরে কি আছে দেখো, এটা ডিভাইডেড বাই কত হবে বলো তো, ডিভাইডেড বাই হচ্ছে কি m1, বলতে m1 এর মান কত আছে এখানে, m1 এর মান আছে কত, m1 এর মান আছে এখানে 3, m1 প্লাস m2, এখানে ফর্মুলাতে m1 প্লাস m2 হওয়া দরকার। যাই হোক, তাহলে এখানে 5 প্লাস 3 হবে, নিচে হলো, আর এখানে কনসেপ্ট বুঝতে পারছো তো, এটা হবে 5 প্লাস 3 নিচে হবে, আর এখানে m2g বলতে 3 আর জি বলতে 9.8 হবে। বাস, এবার এই দুটোকে আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেটর মারো, ক্যালকুলেটর মারলে দেখবা এটার মান পাবো হচ্ছে 36.75 নিউটন, কারণ বলের ক্ষেত্রে এককটা তাই হয়। তাহলে আমরা ফর্মুলা কি লিখলাম দেখো, m1 m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার উত্তর মিলিয়ে নেব আমরা। দেখো এই নাম্বার হচ্ছে, তো এই ক্ষেত্রে একটু চেঞ্জ হবে, এখানে দেখো m1 প্লাস m2, মানে এই পার্টটা হয়ে যাচ্ছে, হলো। চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখো ঘর্ষণ গুণাঙ্ক লম্ব বলের উপর নির্ভরশীল নয়। অ্যাকচুয়ালি লম্ব বলের উপর নির্ভরশীল, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা ফর্মেশন আসছে সেটা কিন্তু নির্ভরশীল হবে না ঘর্ষণ গুণাঙ্কের ক্ষেত্রে। নেক্সট 10 নম্বর, পৃষ্ঠতলকে মসৃণ করলে ঘর্ষণ কোণের মান কত হবে সেটা আমাদের লিখতে হবে। পৃষ্ঠতলকে মসৃণ করলে ঘর্ষণ কোণের মান কত হবে সেটা আমাদের লিখতে হবে, পৃষ্ঠতল। আচ্ছা, যদি কোনো একটা তল যদি এরকম কি বলি, যদি হয় কি বলবো, একদম স্মুথ হয়, তাহলে তো সেই ক্ষেত্রে ঘর্ষণের কোনো রকম ঘটনা ঘটছে না, ঘটলেও সেটার পরিমাণ খুব কম হবে। যত ফিনিশিং হবে তত কি ঘর্ষণ কম হবে, তাই না? তাহলে এখানে দেখো কমতে থাকে, হ্যাঁ অপশন নাম্বার এ সিলেক্টেড, একই থাকে এটা তো হবে না, বাড়তে থাকে এটাও হবে না, কোনটা এটা তো অবশ্যই না। তাহলে অপশন নাম্বার এ ম্যাচ করছে, অর্থাৎ এ নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। দেখো তাই আছে। তারপর দেখো দুটি বস্তুকণা এ এবং বি সুষম বৃত্তীয় গতি আর এ এবং আরবি ব্যাসার্ধের সমকেন্দ্রিক বৃত্তে যথাক্রমে ভি এবং বিবি দুটিতে গতিশীল, তাদের আবর্তনের পর্যায়কাল সমান, এ এবং বি এর কৌণিক বেগের অনুপাত নির্ণয় করতে হবে, কৌণিক বেগের অনুপাত নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, দেখো এই ক্ষেত্রে ফর্মুলাটা চলো লিখি। ফর্মুলাটা হচ্ছে, দেখো এই ক্ষেত্রে লিখবো হচ্ছে, আমরা জানি যে হচ্ছে টি, অর্থাৎ এই ক্ষেত্রে পর্যায়কালিক কষ্ট কি হয় 2π/ω। তোমরা সিম্পল হারমোনিক মোশন বলে একটা পার্ট পড়বে ফিজিক্সে, সেখানে এই টপিকটা দেখো পর্যায়কাল সম্পর্কে আরো বেশি ডিটেলস ওখানে বুঝতে পারবে। দেখো টিএ, দেখো দুটো কন্ডিশন পেলাম, দুটো পদার্থ আছে, কি আছে, একটা আর এ পাশে, একটা আছে আরবি, তাই না? অর্থাৎ দু রকম ব্যাসার্ধ আছে। তো টিএ হলো, একটা টিবি হলো, আর এখানে টিএ বলতে বোঝাচ্ছে কি 2π/ω এ বোঝাবে, আর এদিকে পাবো কি 2π বোঝাবে হচ্ছে কি বলতো ওমেগা বি, কারণ বি পদার্থের ক্ষেত্রে ওমেগা বি হবে। তো এই ক্ষেত্রে 2π গেছাং, তাহলে আমাদের আলটিমেটলি এখান থেকে কি যাচ্ছে, ঠিক আছে বলতো ওমেগা a/ω/b, অর্থাৎ ওমেগা a/ω/b আমরা যদি কনভার্ট করি, অর্থাৎ এই পার্টটাকে যদি আমরা এখানে নিয়ে আসি বা এটাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের কি বলতে হচ্ছে, একটা 1 থাকছে, অর্থাৎ আলটিমেটলি বলতে পারি সেটা হচ্ছে কি 1:1 বা 1:1 হতে পারে, অর্থাৎ 1:1 আমরা আলটিমেটলি রেজাল্টেন্ট পাচ্ছি, অর্থাৎ WA/WB = 1:1। বাস, এখানে কত নম্বর অপশন দেখো তো ঠিক হচ্ছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট মনে হচ্ছে, তো ডি কারেক্ট করে দিলাম। চলো দেখো সলিউশন, দেখো এই ক্ষেত্রে ক্লিয়ার হলো কনসেপ্ট, বুঝতে পারছো? ওকে, চলো নেক্সট প্রশ্ন করি। 12 নম্বর, দেখো নিচের কোন বর্ণনাটি ত্রুটিপূর্ণ? বিষম ঘর্ষণ গুণাঙ্কের দৈর্ঘ্যের মাত্রা সমান হয় আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক বিসর্গ ঘর্ষণ গুণাঙ্ক থেকে কম, ঘর্ষণ বল পারস্পরিক গতির বিপরীতে কাজ করে, স্থিত ঘর্ষণ গুণাঙ্কের চরম মান উল্লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। দেখো এখানে যতগুলো পয়েন্ট লেখছে কিনা, এই যে এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা নিয়ে, অর্থাৎ এটার সাথে কোনো রকম সম্পর্ক আমরা পাচ্ছি না, অর্থাৎ প্রবলেম নাম্বার এ ইজ রং। তো রাইট হবে কি বলতো, এই ক্ষেত্রে বলতে পারো যে ত্রুটিপূর্ণ গল্পটা হচ্ছে এ নিয়ে, অর্থাৎ এ নাম্বার এই ক্ষেত্রে হচ্ছে উত্তর। দেখো এটা কিন্তু এসছিল, পরীক্ষায় এসছিল, দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে আমাদের এ নাম্বার অপশন এই ক্ষেত্রে হয়ে গেল। নেক্সট প্রশ্ন চলো, তো বলছি যে 13 নম্বর, দেখো একটি সংস্থায় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে যদি কার্য করা হয় সংস্থার উপর অসংরক্ষিত বলের দ্বারা, মানে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। আচ্ছা, আগেকার দিনে না অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট বলে একটা এক্সাম হতো, সেই এক্সামে এসেছিল এটা, সংস্থার উপর অসংরক্ষিত বলের দ্বারা সংস্থার সংরক্ষিত বলের বিরুদ্ধে, সংস্থার দ্বারা সংরক্ষিত বলের বিরুদ্ধে, সংস্থার দ্বারা অসংরক্ষিত বলের বিরুদ্ধে। তো এটা কি বলতো, এখানে ভালো করে একটা বিষয় লক্ষ্য করো যে ওয়ার্ডটা আছে, কারণ পিএমটির কোশ্চেন যথেষ্ট লেভেলের হয়। সংস্থায় স্থিতিশক্তি বৃদ্ধি পাবে, স্থিতিশক্তি বৃদ্ধি মানে ইনক্রিজিং ফাংশন বলছে, স্থিতিশক্তি বৃদ্ধি পাবে। তো এটা বৃদ্ধি পেতে গেলে অবশ্যই কী হবে বলতো, এই যে দেখো বিরুদ্ধে কাজ করতে হবে, অর্থাৎ সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। সংস্থার দ্বারা সংরক্ষিত যেটা আছে, যেটা রিজার্ভ ফোর্সের ক্ষেত্রে বলবো, যে ফোর্সটা আছে সেটা কি হবে, তার বলের বিরুদ্ধে কাজ করতে হবে, অর্থাৎ সি নাম্বার অপশন ইজ দ্য রাইট। কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট, চলো দেখো সি নাম্বার হলো। নেক্সট দেখো 14 নম্বর বলছে যে যেটা ভৌত রাশিগুলির মাত্রা সমান নয়, সেটা হচ্ছে কি বলছে যে প্লাঙ্কের ধ্রুবক এবং টর্ক, মাত্রা কি সমান নয়, ভালো করে কনসেপচুয়াল বুঝতে লাগবে। দেখো এটা জানি না কি হবে, রেনল্ডসের সংখ্যা, ঘর্ষণ গুণাঙ্ক এটাও কিন্তু সেম হচ্ছে 20 এবং কম্পাঙ্ক এটাও সেম, ঋণাত্মক গুণাঙ্ক এটাও সেম, তাহলে একমাত্র এটাই কিন্তু বলছে যে এদের মাত্রা সমান নয়, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আমি বলতে পারি।
এক্ষেত্রে অপশন নাম্বার এ হলো রাইট। নেক্সট 15 নাম্বার, একটা ইম্পর্টেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যাটার্ন এটা। দেখো এক্ষেত্রে বলছে যে এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণাটির সর্বনিম্ন বিন্দুতে বেগ √7gl হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে। এক্ষেত্রে আমাদের এটা বের করতে হবে, খুব ইজি প্যাটার্ন। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার লাইট জ্বালাতে হবে, কিন্তু ফিজিক্সে সলভ করতে গিয়ে ইন্টারেস্টিং লাগছে, যে কোনো লাইট ফাইটার জ্বালাবো না এই মুহূর্তে। চলো আগে সলভই করে নিই, অন্ধকার ভয় হোক, তুমি বুঝতে পারলেই হবে। তো দেখো এক্ষেত্রে এই প্রশ্নটা যথেষ্ট লেভেলের প্রশ্ন। এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে, তাহলে এই ক্ষেত্রে বলছে কি যে উলম্ব পথে বাঁধা আছে, বৃত্তাকার পথে ঘুরছে, কণাটির সর্বনিম্ন বিন্দুতে। কোশ্চেনটা ভালো করে পড়ি একবার। দেখো এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে এবং কণাটি উলম্ব বৃত্তাকার পথে ঘুরছে। কণার সর্বনিম্ন বিন্দুতে বেগ √7g হলে সর্বোচ্চ বিন্দুতে বেগ হবে। সর্বনিম্ন বিন্দুতে একটা বেগ দেওয়া আছে এবং সর্বোচ্চ, অর্থাৎ এরকম একটা কন্ডিশন আছে, এখানে একটা বেগ দেওয়া আছে এবং এখানে একটা বেগ দেওয়া আছে। বুঝতে পারলে তো? সর্বোচ্চ বিন্দু মানে এখানকারটা আমার বের করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? এখানকারটা আমার বের করতে হবে। চলো আমরা দেখি কি হয়। তো প্রথমতই আমরা এটা দেখো সলিউশন যদি করি, যে গতিশক্তি মানে কি জানি আমরা? গতিশক্তি মানে, অর্থাৎ গতিশক্তি বলতে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ অফ mv², তাই তো? হাফ অফ mv², হাফ অফ mv² পাবো। তো এখানে লিখবো হাফ, আর v² বলতে কি বলতো? এই দেখো এখানে √7gl বলছে, এটা হচ্ছে v। কনসেপ্ট ক্লিয়ার? তো v তাহলে কি হবে? লিখবো হচ্ছে 7gl, অর্থাৎ এটা রুটের মধ্যে হবে, এর বাইরে স্কোয়ার হবে। তাহলে এটা আমাদের আলটিমেটলি কি আসছে তুমি চিন্তা করে দেখো, এটা আসবে 7/2 mgl আসবে। ক্লিয়ার? এবার দেখো গতিশক্তি মানে কি? হাফ অফ mv², আমরা এটা জানি। এবার স্থিতি শক্তি মানে কাইনেটিক মোশন মানে কি? কাইনেটিক মোশন মানে আমরা বলতে পারি যে ke, তাই না? কাইনেটিক মোশন মানে mgh পাই। mgh মানে কি? mg। আর টোটাল লেন্থটা কত বলছে? এখান থেকে এখান থেকে, মানে টোটালটা হচ্ছে কি? লেন্থ হচ্ছে 12। তাহলে এখানে লিখে দাও h এর জায়গায় 12, তাহলে আমাদের পাচ্ছি 2 mgl পেলাম আমরা। আচ্ছা, এটা তো গেল। এবার মোট শক্তি আমাদের নির্ণয় করতে হবে, এটা কেটে দিলাম। হ্যাঁ, এবার মোট শক্তি বলতে দুটো পার্টটাকে আমরা যুক্ত করতে হবে। দেখো প্রথম পার্টে কি আসছে? গতি শক্তিটা কি ছিল? হাফ অফ mv² ছিল, তাই তো? হাফ অফ mv² ছিল। আর আমাদের এখানে স্থিতি শক্তির মান, অর্থাৎ এটা গতি ছিল, গতি শক্তি ছিল। আর স্থিতি শক্তি কি ছিল? স্থিতি শক্তিটা দেখো করে, স্থিতি শক্তিটা ছিল হচ্ছে কি 2 mgl বলে একটা পার্ট পেলাম আমরা, mgl 2 mg বলে একটা পার্ট পেলাম আমরা ক্যালকুলেশন করে 2 mgl। তো একটা আসছে কি হাফ অফ mv², এটা পেলাম 2 mgl। আর আমরা একটু আগে ক্যালকুলেশন করলাম, সেখানে কি আসছিল? 7/2 mgl আসছিল, মনে আছে? তো এখানে 7/2 mgl আমরা বসিয়ে দেবো। কনসেপ্ট ক্লিয়ার করো, হলো ক্লিয়ার? আচ্ছা দেখো এই পার্টটা যেটা আছে, এটাই কিন্তু আমাদের সেই রেজাল্টেন্ট, অর্থাৎ 7/2 mgl ফরমেশন আমাদের আসছে। ঠিক আছে, এবার বাকিটা আমাদের গল্প করতে হবে। লক্ষ্য করে দেখো, এই যে হাফ অফ mv², এটা পার্টটা আমরা রেখে দিলাম, তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে? 7/2 mgl লিখলাম আমরা, আর -2 mgl আমাদের হয়ে গেল। এবার এই পার্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি আসছে তুমি লক্ষ্য করবে, যে এখানে আসবে কি বলো তো? 3/2 mgl আসবে। আর এখানে এই যে হাফটা, এখানে mv², তো কেটে যাচ্ছে, উভয় পক্ষের কেটে যাচ্ছে, তাহলে আমাদের আলটিমেটলি ভি থাকছে কি বলো তো? আচ্ছা, এখানে লিখে দিই mv²। তো mv², হাফ অফ mv² আমরা লিখলাম, তাহলে এখানে কেটে যাচ্ছে, তাহলে আমাদের ভি থাকছে। দেখো বাকি পার্টটা এখানে করি, নাহলে বুঝে যাবে। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, ভি কস্ট, অর্থাৎ হাফ অফ v² থাকছে আমাদের এম কাটার পরে, সেটা কি থাকছে? দেখো 3gl থাকছে, আর এখানে 3/2gl, তাহলে 2 কাটলে পরে v² কি থাকছে? 3gl থাকছে। আচ্ছা, তাহলে ভি কস্ট কি থাকছে? √3gl। তাহলে আমাদের আলটিমেটলি এটা আসছে, অর্থাৎ সি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট। কনসেপ্ট ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে দেখো অপশন অ্যান্সারটা দেখো, ক্লিয়ার অ্যান্সার, এটা দেখে নাও। আচ্ছা দেখো এইভাবে করবো আমরা। আচ্ছা ক্লিয়ার, পরের পার্টটা দেখো। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, বলছে কোনো নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ, আমি ম্যাক্সিমামটা নিউমেরিক্যাল করার চেষ্টা করি যেন তোমাদের সুবিধা হয়, কারণ পরীক্ষাতে নিউমেরিক্যালটাই নাম অনেক কঠিন, আর থিওরি বেস প্রশ্ন তো সবাই ওটা হয়ে যাবে করা, কিন্তু নিউমেরিক্যালটা একটু টাফ হবে। তো নিউমেরিক্যাল যতটুকু পারি করছি, অর্থাৎ ম্যাথমেটিক্সগুলো। কোনো নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটি বস্তুর বেগ ইউ, ভেক্টরে বলছে অবাধে পতনের সময় ঠিক একই উচ্চতায় বস্তুটির বেগ কত হবে? অর্থাৎ নির্দিষ্ট উচ্চতায় ঊর্ধ্বগামী একটা পদার্থ উপরের দিকে উঠছে এবং তখন তার বেগটা আছে ইউ। এবার অবাধে পতনের সময়, অর্থাৎ যখন নিচের দিকে পদার্থটা পড়বে, তখন বস্তুটির বেগ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। বুঝতে পারলে? এবার চিন্তা করো যে একটা পদার্থ, একদম সিম্পল কনসেপ্ট, পড়তে অ্যান্সার হয়ে যাবে। দেখো WBJEE 2016-তে আসছে একটা পদার্থ, সেটা কি বলতো? সেটা আলটিমেটলি বলছে যে এরকম একটা গতিবেগ, সেটা হচ্ছে ইউ গতিবেগ নিয়ে উপরের দিকে পড়ছে। একটা মজার বিষয় হচ্ছে, যে গতিবেগ নিয়ে জিনিসটা উপরের দিকে পড়ে, ঠিক সেই গতিবেগ নিয়ে কিন্তু জিনিসটা নিচের দিকে পড়ে, অর্থাৎ যে গতিবেগ নিয়ে উপর দিকে উঠছে, সেই গতিবেগ নিয়ে ঠিক নিচের দিকে নামবে। তবে এর ক্ষেত্রে বিপরীত, একটা যদি প্লাস আর একটা হবে কী হবে বলতো? মাইনাস, অর্থাৎ দিনের বিপরীত যেরকম রাত, অর্থাৎ উপরের দিকে যদি আমি প্লাস ধরি, নিচের দিকে ধরতে হবে মাইনাস। কনসেপ্ট চলে এইভাবে বুঝতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে বি নাম্বার অপশন ইজ দ্য কারেক্ট।
মানে এখানে প্লাস বি আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, মাইনাস বি হবে। কনসেপচুয়াল প্রশ্ন এটা, কনসেপ্ট ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে কি হবে, বি নাম্বার মাইনাস বি। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি চিন্তা করো 16 বি নাম্বার হচ্ছে। উঠার সময় এবং নামার সময় ভূপৃষ্ঠ থেকে কোনো নির্দিষ্ট উচ্চতায় বস্তুর বেগ সমান এবং বিপরীতমুখী হয়। হলো? আচ্ছা দেখো, ওকে চলো নেক্সট 17 নম্বর প্রশ্নটা পড়ি। বলছে অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত কোনটি সংরক্ষিত হয় না? কোনটা সংরক্ষিত হবে না? অস্থিতিস্থাপক সংঘর্ষ, দেখো এটা 2017-তে এসেছিল, ইম্পর্টেন্ট আছে, থিওরি বেস প্রশ্ন। অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত কোনটি সংরক্ষিত হয় না, মানে কোনটা কনজারভেশন রুলস হচ্ছে না, কনজারভেশন রুলসে। তারা এখানে লক্ষ্য করো, প্রথমত চিন্তা করো যে ভরবেগ, এটা তো হলো, এটাও হবে। ভরবেগ গতিশক্তি কোনোটি নয়, ভরবেগ হলো গতিশক্তির ব্যাপারটা আলাদা। একমাত্র গতিশক্তিটা পিওর, যেটা তোমার অস্থিতিস্থাপক সংঘর্ষে নিম্নোক্ত সংরক্ষিত থাকবে না, অর্থাৎ বি নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে এই ক্ষেত্রে। তো অ্যান্সার নাম্বার বি গতিশক্তি হবে। দেখো এরপরে 18 নম্বর, একটি প্রাসের সর্বোচ্চ সীমা 100 মিটার, বস্তুটির সর্বোচ্চ উচ্চতা উঠবে কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রাসের সর্বোচ্চ সীমা কত বলছে, ভালো করে প্রশ্নটা পড়ো, চলো সলিউশন করবো আমরা। প্রাসের সর্বোচ্চ সীমা কত বলছে, দেখো 100 মিটার। 100 মিটার হলে পরে বলছে যে বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে। হলো কোশ্চেন পড়া। এবার দেখো আমরা লিখবো, আমরা জানি যে প্রথমত প্রাসের ক্ষেত্রে আমরা কি জানি যে এইচ বাই আর কি হয় প্রাসের ক্ষেত্রে, ট্যান থিটা বাই কি হয়, ট্যান থিটা। দেখো আর এর ব্যাপারটা এই ক্ষেত্রে চিন্তা করলে দেখো, আচ্ছা দেখো এই ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল করতে পারি যে সর্বোচ্চতা অর্থাৎ এইচ এর মান আমাদের বের করতে বলছে, ডাইরেক্ট ফর্মুলায় মারি। দেখো এইচ ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো আর এর মান তো এখানে 100 বলছে না, তাহলে আমরা লিখবো যে 100 বাই ফর্মুলাতে 4 ট্যান থিটা। 4 ট্যান থিটা বলতে ট্যান 45 হবে, এই ক্ষেত্রে 4 ট্যান 45 হলো, লিখতে পারি 100 বাই সর্বোচ্চ উচ্চতা বলতে দেখো এই ক্ষেত্রে কোনো একটা পদার্থ এইভাবে কিন্তু উঠতে পারে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি মারি সেটা কিন্তু অনেক উচ্চতাতে উঠবে, অর্থাৎ এক্ষেত্রে থিটা আমাদের 45 ধরে নিতে লাগবে। সর্বোচ্চ সীমার জন্য থিটার মান কত হয়, 45। বাস এখানে লিখবো 4 ডট লিখবো 1, কাটাকাটি করলে কত হবে 25, অর্থাৎ এক্ষেত্রে 25 হবে অ্যান্সার। বুঝতে পারছো, 25 অর্থাৎ 25 মিটার কিন্তু উত্তর হচ্ছে। চলো অ্যান্সার দেখে নাও, দেখো এই যে ফরমেশনটা আসছে। ওকে নেক্সট 19 নম্বর, দেখো দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের সীমাস্ত মান নির্ভর করে না। কোন দুটি বস্তুর ক্ষেত্রে? দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের সীমাস্ত মান নির্ভর করে না। কখন নির্ভর করবে না বলো তো? যখন তারা লম্ব প্রতিক্রিয়া ভাবে থাকবে, কি লম্ব প্রতিক্রিয়ার উপর ক্ষেত্রে কোনো কাজ করবে না, অর্থাৎ 19 নম্বর ইজ দ্য কারেক্ট। নেক্সট দেখো 20 নম্বর, দুধ থেকে মাখন পাই কোন বলের জন্য? দুধ থেকে মাখন পাবো অবশ্যই আমরা অপকেন্দ্র বলের জন্য, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলবো অপকেন্দ্র বলতে বি নাম্বার অপশন। এক্ষেত্রে যদিও বি হলো, অপকেন্দ্র বলের ক্ষেত্রে আমরা এটা পাই, যেটা হচ্ছে বাইরের দিকে একটা ফোর্স কাজ করে না, ছিটকে বাইরে বেরিয়ে যাচ্ছে। অভিকেন্দ্র অপকেন্দ্র বল দুটো হচ্ছে এম স্কয়ার বাই আর বলে একটা ফর্মুলাও আছে। এম স্কয়ার বাই আর এর ফর্মুলার উপর অনেক কিন্তু অঙ্কও হয়। 21 নম্বর দেখো বলছে যে আর ব্যাসার্ধ এবং মিউ গতি গুণাঙ্ক বিশিষ্ট অনুভূমিক বৃত্তীয় রাস্তায় একটি গাড়ি না হরকে যে সর্বোচ্চ গতিতে ছুটবে সেটার মান আমাদের বের করতে বলছে, অর্থাৎ গাড়িটা ছিটকে পড়বে না। তাই তো দেখো এটা 2018-তে এসেছিল। এই ক্ষেত্রে তো ফর্মুলা বেস কোশ্চিন, তো ফর্মুলা বেস কোশ্চিনে কি হয় দেখো, আর এবং মিউ এটা ফর্মুলাতে কি বলে যে এটা এইভাবে আমরা বলি আর মিউ জি। এর আগের সেটা কিন্তু আমি এই রিলেটেড একটা প্রশ্ন সলভ করেছিলাম, এটা নিউমেরিক্যাল সলভ ছিল, সেটা কিন্তু আমাদের লাগছিল কি সূত্রটা, ওটা বলো আর মিউ জি। বুঝতে পারছো, এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাতে কিন্তু আমাদের অনেক অঙ্কও করতে লাগে। বাস এটা হবে, এটা যেটাতে আছে সেটাই হবে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। চলো দেখো নেক্সট এদের সলিউশন। এটা 23 নম্বর দেখো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রাটি হলো, আমরা এর আগের সেটে এটা একদম ডিটেলস অ্যানালাইসিস করে বুঝিয়ে দিয়েছিলাম। চলো এই সেটেও দেখো, অ্যানালাইসিসটা দেখো একটু হালকা। এর আগের সেটটা অবশ্যই দেখবে, এর আগের সেটে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেখানে অনেকগুলো প্যাটার্ন কিন্তু ফলো করা হয়েছে। আরও অনেকগুলো যদি পারি সেট পরীক্ষার আগে দিয়ে দেবো। আমাদের মেন টার্গেট যত রকমের প্যাটার্ন আছে ম্যাক্সিমাম প্যাটার্ন যেন আমরা ফলো করতে পারি। তো দেখো এটা এরকম হয়, এর আগের ভিডিওতে এটা আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে এটা আসছে। নেক্সট দেখো 24 নম্বর, একটি গাড়ি অনুভূমিক রাস্তায় পূর্ব দিকে ত্বরণ নিয়ে গতিশীল টায়ার ও রাস্তার সংঘর্ষ গুণাঙ্ক মিউ, তাহলে কোনটি সঠিক হবে? দেখো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দেখো গাড়িটির সর্বোচ্চ ত্বরণ মিউজি থাকবে, অবশ্যই এটা ফর্মুলাতে বলে যে মিউজি হবে, অর্থাৎ এটা হচ্ছে রাইট। এবার দেখো সেকেন্ড নাম্বার কন্ডিশনে কি বলছে যে চাকার ঘর্ষণ বল পূর্ব দিকে থাকবে, অবশ্যই পূর্ব দিকে থাকলে পূর্ব দিকেই হবে। এরপরে দেখো চলো পরের প্রশ্নতে দেখো এক্ষেত্রে এ এবং বি উভয় হবে। নেক্সট 25 নম্বর, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কী হবে? দেখো পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হচ্ছে MT-2, এটা কিন্তু তোমার নিটে এসেছিল, নিটে প্রিভিয়াস ইয়ারে পাবা MT-2।
তোমাদের এই সংক্রান্ত প্রচুর মাত্রা রয়েছে, খেয়াল করবে। দেখো মাত্রাটা কীভাবে বের করবো, দেখো পৃষ্ঠটার মানে হচ্ছে বল বাই দৈর্ঘ্য, বলের মাত্রা কি ml(t-2) আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে l, কাটাকাটি করলে কী হবে mt-2। নেক্সট চাপের মাত্রা সংকেত কী হবে, এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো চাপের মাত্রা সংকেত আমরা বের করবো বল বাই ক্ষেত্রফল, বল মানে হচ্ছে ml(t-2) আর ডিভাইড বাই l², বের করলে কী হবে ml−t-2। নেক্সট 27 নম্বর দেখো একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব হলো কণাটির তাৎক্ষণিক বেগ এবং সময়ের গুণফলের অর্ধেক, কণাটির ত্বরণ কত হবে সেটা আমাদের বলছে। এক্ষেত্রে ত্বরণ তাৎক্ষণিকের ক্ষেত্রে এবং ত্বরণ, তো এক্ষেত্রে বলছে দেখো বেগ এবং সময়ের গুণফলের অর্ধেক কণাটির ত্বরণ। ও আচ্ছা, এই ক্ষেত্রে ত্বরণটা ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারছো? কন্ডিশন অনুসারে কী হবে, তার ত্বরণটা অর্থাৎ তাৎক্ষণিক বেগ এবং সময়ের গুণফলের অর্ধেক যেহেতু আছে ধ্রুবক থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট হবে এক্ষেত্রে অ্যান্সার। চলো নেক্সট চলে আসছে, দেখো 28 নম্বর একটি রাশির উদাহরণ দাও যার মাত্রা কি বলছে m0 t0, অর্থাৎ একটি মাত্রাহীন রাশি হবে যার ক্ষেত্রে তার মাত্রা অর্থাৎ m0 t0 l0 এবং t0 আছে, এক্ষেত্রে তার মাত্রাই হচ্ছে না। তো এক্ষেত্রে বলতে পারি কি মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি এর মধ্যে কি হতে পারে, পৃষ্ঠটানের মাত্রা আছে, ঠিক পৃষ্ঠটানের মাত্রা আছে, অর্থাৎ এটা হবে, এটা কি এটা হবে না, এটারও মাত্রা হবে, এটারও মাত্রা হবে। একমাত্র কোণের কিন্তু কোনো রকম মাত্রা না, কারণ এটা দুটো রেশিও। আমরা দেখো কোণের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মাত্রা পাচ্ছি না, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। নেক্সট 29 নম্বর আপেক্ষিক পরিবাহিতা অর্থাৎ স্পেসিফিক কন্ডাক্টিভিটি এর একক হলো দেখো ওহম সেমি ইনভার্স, ওহম সেমি ইনভার্স 2, তারপরে কি বলছে দেখো ওহম ইনভার্স সেমি ইনভার্স, ওহম ইনভার্স সেমি ইনভার্স, আর লাস্ট আছে ওহম ইনভার্স সেমি ইনভার্স। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি ডাইরেক্ট ওহম ইনভার্স সেমি, এটা হচ্ছে রাইট। তাহলে আমরা দেখো ওহম ইনভার্স সেমি হলো। নেক্সট একটি 2 কেজি ভরের ব্লক অনুভূমিক টেবিলে রাখা আছে, ব্লক এবং টেবিলের ঘর্ষণ গুণাঙ্ক 0.5, অনুভূমিকভাবে বলছে যে 7 নিউটন বল যদি ব্লকের উপর প্রয়োগ করা হয় ও জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, বলছে পার সেকেন্ড স্কোয়ার যাই হলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি যে ত্বরণ না ঘর্ষণ সেটা বের করতে হবে। যাই হোক কোশ্চেনটা যথেষ্ট লেভেলের কোশ্চেন, তো যাই হোক যথেষ্ট লেভেলের কোশ্চেন। দেখো এটা আমরা করব কোনো কিছু না, আমি একটু আগে একটা ফর্মুলা তোমাদেরকে বললাম যে সেই ফর্মুলা অবশ্যই আমাদের করতে হবে। চিন্তা করো আমরা একটা ফর্মুলা বললাম না যে মিউ এম জি বলে একটা, দেখো এক্ষেত্রে মিউ এম জি, তো এম ইকস টু কী আছে দেখো 2 কেজি আছে, আর জি বলতে আছে 10 আছে, আর মিউ বলতে কত আছে 0.5 আছে কোশ্চেনে। তাহলে আমাদের এফটা কী আছে দেখো 7n আছে, রাইট? তো এই ক্ষেত্রে এই টোটালটা মাল্টিপ্লিকেশন বাস, আর কিছু না, এই A7nটা বেরোবে এই ক্ষেত্রে। আচ্ছা দেখো অ্যান্সারটা দেখো এখানে 2 কেজি আছে, 10 নিউটন আছে, এফ ইকস টু 7 নিউটন, সুতরাং স্থিত ঘর্ষণ 7 নিউটন হচ্ছে, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট বলছে দেখো 31 নম্বর সমুদ্রিত বৃত্তাকার পথে আবর্তনশীল বস্তু কণার বেগ ধ্রুবক হবে না ত্বরণ ধ্রুবক হবে না, এখানে বলছে যে ত্বরণের সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। সমদ্রুতি যেহেতু তার দ্রুতিটা ফিক্সড, অর্থাৎ ভিটা কি কনস্ট্যান্ট, যেহেতু ভিটা কনস্ট্যান্ট, যেহেতু ভি কনস্ট্যান্ট, তার জন্য বলবো যে তার ত্বরণটা কী হবে, অবশ্যই দেখো ভিটা কি অর্থাৎ তার বেগটা কি একটা স্থির অনুসারে চলছে, অর্থাৎ ভি এর তো কোনো চেঞ্জ নাই, অর্থাৎ ভি এর চেঞ্জ মানে কি সেক্ষেত্রে 0, অর্থাৎ এক্সেলারেশনের মান কী হবে সেক্ষেত্রে কনস্ট্যান্ট একটা ফরমেশন নিবে, ওকে, অর্থাৎ এক্ষেত্রে সি নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলে আসছে দেখো 32 নম্বর, যখন কোনো কণা ঘড়ির কাঁটার দিকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরে তখন কি হবে, তখন তার কৌণিক বেগ ধ্রুবক থাকবে, এটাই হবে, কারণ সমদ্রুতিতে চলে তার কৌণিক বেগ হচ্ছে কি ধ্রুবক থাকবে। আচ্ছা চলো দেখি, এটাও কিন্তু এসেছিল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কৌণিক বেগ ধ্রুবক থাকবে। নেক্সট 33 নম্বর, ঘর্ষণ গুণাঙ্ক লম্ব বলের উপর কি হবে, লম্ব বলের উপর ঘর্ষণ গুণাঙ্ক কি হয়, নির্ভরশীল না, তো 90 ডিগ্রি ফরমেশন করছে, তো এক্ষেত্রে দেখো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি ফরমেশন, এক্ষেত্রে কোনো নির্ভরশীলতা থাকবে না, বুঝতে পারলে? 33 নম্বরটা হবে কি নির্ভরশীল নয়। নেক্সট দেখো 34 নম্বর বলছে যে একটি প্রাসের ক্ষেত্রে কোন রাশিটির মান অপরিবর্তিত থাকে, প্রাসের ক্ষেত্রে কোনটি অপরিবর্তিত থাকে, ভাবো বেগের অনুভূমিক উপাংশ হয়, দেখো দুটো একটা উলম্ব উপাংশ, একটা অনুভূমিক উপাংশ, তো এক্ষেত্রে দেখো অনুভূমিক আর কি বললো, আর একটা হচ্ছে কি উলম্ব উপাংশ, এক্ষেত্রে যে অনুভূমিক উপাংশ যেটা আছে সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু উলম্ব কি বলবো, একটা হচ্ছে উলম্ব উপাংশ আর একটা হচ্ছে অনুভূমিক উপাংশ। তো যেটা হচ্ছে বেগের যেটা অনুভূমিক উপাংশ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, সেটা ক্ষেত্রে কি হচ্ছে সেটা স্থির, বা আমরা বলতে পারি যে সেটা কি থাকছে, সেটা অপরিবর্তিত থাকছে, অর্থাৎ কনস্ট্যান্ট পার্ট বা স্থির অবস্থা থাকছে। নেক্সট দেখো 35 নম্বর, স্থিতিশক্তি বাড়বে যদি কৃতকার্য সংরক্ষী বলের বিপরীত হয়, সংরক্ষী বল দ্বারা হয়, অসংরক্ষী বলের বিপরীত হয়, অসংরক্ষী কি বলছে যে বলের দ্বারা হয়। তো ভালো করে পড়ো, দেখো স্থিতিশক্তি বাড়বে, স্থিতিশক্তি তখনই বাড়ে যখন কি হয়, স্থিতিশক্তি তখনই বাড়বে যখন কি হবে, সংরক্ষী বল বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে যদি একটা সিস্টেম কাজ করে তার বিপরীত দিক বলতে এই দিকে কাজ করবে, অর্থাৎ বিপরীত দিকে তার কাজ করতে হবে। তো যাই হোক এই ছিল একটি মডেল কোশ্চেন সেট, এর আগে আমি আরেকটা মডেল কোশ্চেন সেট দিয়েছি এবং আরও কিছু দেবো, অবশ্যই এগুলো ফলো করো। পরীক্ষার আগে একদম চিন্তা করো না, যতটা পারছো প্রিপারেশন করো, ভালো করে প্রিপারেশন করো, প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বোঝো, পরীক্ষা তোমার অনেক 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 ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক।